কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ হাইকোর্টে শুভেন্দু অধিকারী। এবার সুপ্রিম কোর্টের রায়ে ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দর্শক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাস্তায় ধ্বংসলীলা চলছে, শুভেন্দু অধিকারীর উপর সবাই আক্রমণ করে। এদিকে আজ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ রায় হয়েছে। শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ তুপের মুখে পড়েছে, সাধারণ জনতা পশ্চিমবঙ্গে আবারও ধ্বংসলীলা করছে। শুভেন্দু অধিকারী বুঝতে চাইছে না যেটা নরেন্দ্র মোদী বুঝে গেছে, এই দেশে আর হিন্দু মুসলমান করে পার পাওয়া যাবে না, বুনিয়াদ নড়ে গেছে। অতএব এই যে শুক্রবারিয়া বলছে এটা একটা নোংরা কথা, নোংরা মানসিকতার পরিচয়। এটা দেশের মানুষ মেনে নেবে না, হিন্দুরাও মানবে না, মুসলিমরা তো মানবেই না। ভারতের প্রধান বিচারপতির বক্তব্যের জের ধরে গড়ে ওঠা তেলাপোকা আন্দোলন ক্রমেই কিন্তু নতুন নতুন মাত্রা যোগ করতে শুরু করেছে। যেই ভারতের ইতিহাসে গণ আন্দোলনের সরকার পতনের কোনো নজির নাই, সেই ভারতের সরকার পতন সংক্রান্ত পরিস্থিতি তৈরি করেছে এই তেলাপোকা বিপ্লব, মানে তরুণদের আন্দোলন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই। তবে কি এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই গুন্ডা দমন আইনে মামলা? খেপেছে ছাত্র জনতা। নভেম্বরেই পতন হচ্ছে মোদীর, পালাতে হবে শুভেন্দু অধিকারীকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মুসলিম সম্প্রদায়দের উপর একের পর এক বার করছেন, মনে হয় এই গুন্ডা দমন আইন ওনার উপরে সর্বপ্রথম লাগু হওয়া প্রয়োজন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার তাদের নজর সোজা স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ প্রশাসনের দিকে। খবর পরিষ্কার, আজ আবারও উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ ভয়াবহ বিপদের মুখে পড়েছে। হাইকোর্ট এদের বিরুদ্ধে একটি রায় দেয়। এই রায় দেওয়ার পর সাধারণ জনতা আবারও পশ্চিমবঙ্গের রাজপথে নামে এবং রাজপথে নেমে ধ্বংসলীলা করছে এবং শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ করার চেষ্টা করছে হাইকোর্ট প্রাঙ্গণে। দর্শক শ্রোতা, এই শুভেন্দু অধিকারী ক্ষমতা হারায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে নরেন্দ্র মোদীও বিপদে পড়ে। তার দলের লোকরা স্বৈরাচারী করে মুসলিমদের উপর অত্যাচার করে এবং সাধারণ মানুষদের অত্যাচার করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে গোপনে প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছু উন্মোচন করবো এই একটি ভিডিওতে। এখন আর কেউ হিন্দু মুসলমানের কথা শুনতে চায় না, ওই প্যানপ্যানানি লোক পছন্দ করে না, হিন্দুরাও শুনতে চায় না। শুভেন্দু অধিকারী বুঝতে চাইছে না যেটা নরেন্দ্র মোদী বুঝে গেছে, এই দেশে আর হিন্দু মুসলমান করে পার পাওয়া যাবে না, বুনিয়াদ নড়ে গেছে। অতএব এই যে শুক্রবারিয়া বলছে এটা একটা নোংরা কথা, নোংরা মানসিকতার পরিচয়। এটা দেশের মানুষ মেনে নেবে না, হিন্দুরাও মানবে না, মুসলিমরা তো মানবেই না। আপনি হিন্দু মুসলমান বিভাজন করছেন। আপনার যে প্রতিশ্রুতি ছিল ডেভেলপমেন্ট, 7th পে কমিশন লাগু করবেন, এরিয়াস ডিএ আপনি দিয়ে দেবেন, আপনি যে সমস্ত মহিলাদেরকে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল তারা নাকি কেউ বঞ্চিত হবে না, সবাই নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবে, সেটা কোথায় গেল? আপনার কন্যাশ্রী রূপশ্রী কোথায় গেল? যুবকদের টাকা কোথায় গেল? আপনার শিল্প আনবেন কোথায় গেল? আপনি যে বলেছিলেন দুর্নীতিপরায়ণ লোকদের জেলে পড়বেন, সব তো আপনার পাশে বসে আছে। আপনার বিজেপিতে তাদের নিয়ে নিলেন, আর বিজেপি যারা করে মার খেয়ে জেল কেটে যারা বিজেপিকে দাঁড় করালো তারা এখন পাতা পাচ্ছে না। ওই তৃণমূলের লোকগুলোকে এনে আপনারা বিজেপি সাজাচ্ছেন এবং এই মুখ্যমন্ত্রী স্বয়ং তৃণমূল থেকে এসছে, তাই তার সমস্ত বন্ধুদের নিয়ে আসছে, ওই ফিরাদ হাকিমকেও নিয়ে আসছে, তাহের খানকে, ইউসুফ পাঠানকে, খালিলুর রহমানকে, কাউকেই তো বাদ দিল না। তাহলে এটা কেমন হিন্দু রাষ্ট্র হলো আর কেমন বিজেপি সরকার হলো যদি তাকে পুরো সাজানো হবে, মাথার মুকুট করা হবে তৃণমূলের সেই চোরগুলোকে নিয়ে, ডাকাতগুলোকে নিয়ে? অতএব এর প্রশ্নর কিন্তু সম্মুখীন হতে হবে মুসলমানদের। একটাই কাজ, লম্ফ না করে নিজের শক্তি অর্জন করা। পশ্চিমবাংলায় মুসলমানরা 40%, রাস্তায় নেমে নাচানাচি না করে নিজেদের দল তৈরি করো, নিজেদের কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি দাঁড় করাও। এই গণতন্ত্রে আপনাকে অধিকার দেওয়া হয়েছে আপনার শক্তি করার জন্য। পাশাপাশি কংগ্রেস শক্তি বাড়াচ্ছে, সিপিএম বাড়াচ্ছে, আরও দল বাড়াচ্ছে। আপনারা আগামী দিনে কোয়ালিশন করে সরকার করবেন, কিন্তু আপনি যদি চিরজীবন পরের জমিতেই ঘর করেন, আপনি যদি তৃণমূলেই আপনার শ্রম, অর্থ, সময়, জীবন লাগিয়ে দেন, কংগ্রেসে সিপিএমে লাগান, যখন তারা সরকারে আসবে আপনারা কোথাও থাকবেন না। অতএব আপনাকে আপনার সৎ নেতৃত্ব, সিপিএম কি করবে? আমাদের হারমাত বানাবে। তৃণমূল কি করবে? আমাদের গুন্ডা বানাবে। কংগ্রেস কি করবে? আমাদের লেঠেল বানাবে, কিন্তু আমাদের কেউ নেতা বানাবে না। অতএব নেতা হন, টেবিলে বসে একসঙ্গে আলোচনা করবেন। দেশ গড়ায় আপনার যেমন শ্রম আছে, অর্থ আছে, আপনার অবদান আছে, তাহলে নেতৃত্ব কায়েম করেন। অহেতুক কোনো দাবি নিয়ে রাস্তায় লম্পজম্প করবেন। আপনি কার কাছে গিয়ে প্রতিবাদ করবেন বলেন তো? আপনার প্রতিবাদ শোনার কেউ লোক আছে? আরে সিপিএম প্রতিবাদ করে, সরকারে ওদের অনেক লোক আছে। কংগ্রেস প্রতিবাদ করে, তার সরকারে শোনার লোক আছে। আর আপনি প্রতিবাদ করবেন, আপনি শুধু জেল আর লাঠি আর কেস খাবেন। কারো দেখে অনুকরণ করবেন না। আপনি দেখেছেন শিখরা কোনো আন্দোলন করে? খ্রিস্টানরা কোনো আন্দোলন করে? শিডিউল কাস্টরা কোনো আন্দোলন করে?
মতুয়ারা কোনো আন্দোলন করে কাউকে রাস্তায় নামতে দেখেছেন? আমাদের মৌলবীরা ওলেমারা শুধু আমাদের রাস্তায় নামিয়েছে বিভিন্ন ইস্যুতে আমাদের বিক্রি করে সরকারি সুবিধা নেওয়ার জন্য। সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক আর যত সংখ্যালঘু সমাজ আছে, তাদের জীবনে কোনো এজেন্ডা নেই। কিছু একটা ইস্যু হলেই প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। আপনাদের ভিড় দেখে হিন্দুরা ভয় পেয়েছে, হিন্দুরা বিজেপি, RSS, বজরং দল, বিভিন্ন দলে তারা সংগঠিত হয়েছে, কিন্তু আপনারা শক্তি আপনারা তৈরি করেননি। তাই বলছি, যারা রাজনীতি বোঝে না, যারা সমাজনীতি বোঝে না, যারা অর্থনীতি বোঝে না, ওলামারা দুটো দিনের কথা, ভালো কথা মসজিদের মিম্বার থেকে বলতে পারে না, তারা রাস্তায় ভিড় জমিয়ে মানুষকে উত্তক্ত কেন করে? নারে তাকবীর আল্লাহু আকবার বলে তারা হিন্দুদের ভয় দেখায়, আর হিন্দুরা জমা হয় বিজেপি RSS এর ক্যাম্পে গিয়ে। এই ভয়ঙ্কর ভুল কাজটা এরা করেছে, এদের অজ্ঞতার কারণে হোক বা এদের লোভের কারণে হোক। মুসলমানদেরকে বিক্রি করে সারা জীবন এরা খেয়েছে, কিন্তু মুসলমানদের কোনো রাজনৈতিক শক্তি দাঁড়ায়নি। মুসলমানদের নেতৃত্ব যতদিন কায়েম না হবে, মুসলমানদের সৎ, শিক্ষিত, বিবেকবান মানুষ যখন নেতৃত্ব দেবে অন্য সম্প্রদায়ের মানুষ, তখন মুসলমানদের আসল চেহারাটা চিনবে। মুসলমানদের নেতা মানে কি? হারমাত বাহিনী, বন্দুক নিয়ে, তলবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোম বাজছে, চুরি করছে, ডাকাতি করছে, তোলাবাজি করছে। অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমানকে তো ঘৃণা করবে। এই রাজনৈতিক দলগুলো মুসলমানদের ক্রিমিনাল বানিয়েছে। সেই রাজনৈতিক দলগুলোকে ত্যাগ করুন, নিজেদের রাজনৈতিক দল দাঁড় করান, এটা একমাত্র উপায়। আগামী কয়েকটা দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য কি অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে। উথাল পাতাল হতে পারে বঙ্গ রাজনীতি, এমনকি বহিঃশত্রুর আক্রমণে যুদ্ধকালীন পরিস্থিতিও কি তৈরি হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা আপৎকালীন ভিত্তিতে শুভেন্দু অধিকারীতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। অফিসিয়াল একটা রিজন দেওয়া হচ্ছে বটে, তবে সেটা অফিসিয়াল রিজন হতে পারে না। এর পিছনে অনেক বড় গেম রয়েছে, সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই পশ্চিমবঙ্গের রাজনীতি, বারুইপুর এনকাউন্টার, আরশোলাদের উৎপাত, বামেদের মাথাচাড়া দেওয়া এবং ভালো তৃণমূল নিয়ে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। কিন্তু তার মাঝখানে শুভেন্দু অধিকারীকে সমস্ত কাজ ফেলে দিল্লিতে আপৎকালীন ভিত্তিতে ডেকে পাঠানো, এটা কিন্তু সকলকেই ভাবাচ্ছে। কিন্তু মূল প্রশ্নটা হলো, কেন ডেকে পাঠানো হচ্ছে? সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল। দেখুন, যেটা অফিসিয়াল খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে স্পষ্ট, শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি উড়ে যাচ্ছেন এবং সেখানে যে 20 জন NCPI সাংসদ হয়েছেন, অর্থাৎ যারা প্রাক্তন তৃণমূলী ছিলেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে ভূপেন্দ্র যাদবজি উপস্থিত থাকবেন এবং আরও গভীরে গিয়ে যেটা অফিসিয়াল মিডিয়া নিউজ পাওয়া যাচ্ছে, সেখানে বলা হচ্ছে এরা যেহেতু এখন NDA শরিক হয়ে গেছে, সুতরাং সেই জায়গা থেকে রাজ্যের জন্য এরা যে MP ল্যাডের টাকাটা পান, সেটা কিভাবে উন্নয়নমূলকভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেই আলোচনার জন্য শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে যাচ্ছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, এটা কি খুব একটা বিশ্বাসযোগ্য তত্ত্ব? তার কারণ হচ্ছে, আমরা জানি এখন লোকসভা বা রাজ্যসভা অধিবেশন চলছে, কিন্তু সেখানে ওই ককরোচ পার্টির উৎপাতে, আন্দোলনে, এই সমস্ত কিছু নিয়ে বিরোধীদের চিৎকার চেঁচামেচিতে সংসদ ভবন কিন্তু খুব একটা কিছু চলছে না। এবং এর মাঝখানে রবিবার উইকেন্ড চলে গেছে। এই নিয়ে যদি আলোচনা করার ছিল, তো এই সাংসদদের তো রবিবার দিন ছুটি ছিল, তারা কলকাতায় এসে আলোচনা করতে পারতেন। এবং শুভেন্দু অধিকারীর মাথায় এখন এতটাই কাজের চাপ রয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা নিজেরা আসছেন, নবান্নে এসে বৈঠক করে যাচ্ছেন, একের পর এক বড় বড় নামজাদা মন্ত্রী। সেখানে শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করার জন্য দিল্লি উড়ে যাচ্ছেন, এটা ঠিক হজম হচ্ছে না। সুতরাং খবরের আসল সত্যটা খোঁজার চেষ্টা করতে হবে এবং সেটা খুঁজতে গিয়ে মারাত্মক তথ্য উঠে আসছে। যেমন ধরুন, যদি শুধুমাত্র এই ভালো তৃণমূলী বা NCPI এর সঙ্গে বৈঠক করতে হতো, দিল্লিতে তো এই মুহূর্তে রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। যেমন শ্রমিক ভট্টাচার্যকে আজকে দেখা যাচ্ছে জুন মালিয়ার সঙ্গে খোশ মেজাজে রয়েছেন, আরেকজন ওই NCPI সাংসদ হয়ে যাওয়া। বা কিছুদিন আগেই দেখা গেল এখনও মমতা শিবিরের সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মহুয়া মৈত্র বা কল্যাণ ব্যানার্জি, তারা নিজেরা এগিয়ে এসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছেন। রাষ্ট্রবাদীদের ঐক্যবদ্ধ করতে হবে। জয় জয় শিবচণ্ডী মন্ত্রের মধ্য দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা হলে রাষ্ট্রবাদীদের রুখে দাঁড়াতে হবে। কারণ ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন তিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন। আমি আমার বিজেপি সহকর্মীদের বলবো, কেন্দ্র রাজ্য সরকারের স্কিমগুলো যাতে জনগণের কাছে, প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছায়, তার ব্যবস্থা করুন।
পাঁচটি স্কিমকে অগ্রাধিকার দিন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে, প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এই সরকার জনগণের সরকার। আমাদের নেতা, প্রদেশের সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবসময় বলেন যে বিজেপি সরকার, তিনি দুটো কথা বলেন, যে এটা বাবরের সরকার নয়, শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। আরেকটা কথা বলেন, এ সরকার রাজনৈতিক সংকীর্ণতাতে আবদ্ধ থাকবে না, সরকার সরকারের মতো চলবে, জনগণকে নিয়ে চলবে। তাই আমরা দায়বদ্ধ। বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনা কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। যারা বাড়াবাড়ি করেছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, আইন তাদের বিচার করবে। কোথাও প্রতিবাদ আন্দোলন হলেই যে নির্বিচারে লাঠিচার্জ করবে, সেই ঘটনা ঘটতে পারে না। গতকালই অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টের। আজ সুপ্রিম কোর্ট বলছে যে যারা বাড়াবাড়ি করেছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, আইন তাদেরও বিচার করবে। পড়ুয়া বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ এবং কড়া পর্যবেক্ষণ। এই ঘটনার স্বাধীন নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে। ঘটনার দায় কার, নির্দিষ্ট না হলে তদন্তের কোনো মূল্য নেই। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আদালতের করা অবজারভেশন গতকালই আমরা শুনিয়েছিলাম। সুপ্রিম কোর্টের বিচারপতির পক্ষ থেকে অবজারভেশন ছিল যে কোথাও প্রতিবাদ আন্দোলন হলেই যে লাঠিচার্জ হবে তা কখনো হতে পারে না। এবং এই যে দিল্লির ঘটনা, নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে যেখানে প্রতিবাদ আন্দোলন চলছিল, যখন তারা সংসদ ভবন অভিযানে যায় পড়ুয়ারা, সেখানে তাদের উপর লাঠিচার্জ করা হয়। সেই পুলিশের লাঠিচার্জের ঘটনায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। যারা বাড়াবাড়ি করেছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, আইন তাদেরও বিচার করবে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই ঘটনা আর কি কি পর্যবেক্ষণ রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঠিক কি কি? দেখো, পশ্চিমবঙ্গ সহ মোট 7টি রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ ইস্যু করা হয়েছে যে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি অত্যাচারে যে অভিযোগ উঠে এসছে তার প্রেক্ষিতে রিপোর্ট তলব করা হয়েছে। এই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তীকালে সিট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট আজ পর্যবেক্ষণে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে দুটি দিকেই তারা নজর রাখছে। এক, নিরাপরাধ ছাত্রছাত্রীদের ওপর পুলিশ যদি বাড়াবাড়ি রকমের অত্যাচার করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করা হবে, তার পাশাপাশি এই ভিড়ের মধ্যে মিশে সমাজ বিরোধী কার্যকলাপ যদি কোথাও প্রমাণিত হয়, যারা দাগী আসামি তাদের কার্যকলাপ যদি কোথাও প্রমাণিত হয়, সেক্ষেত্রেও পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কোনো অপ্রাপ্ত বয়স্ককে পুলিশ আটক করে থাকে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না। সর্বোপরি এই যে পুরো ঘটনা, তা পশ্চিমবঙ্গ হোক, তা আসাম, কেরল, মহারাষ্ট্র বা দিল্লি হোক, সমস্ত জায়গাতে পুলিশের হাতে যে ভিডিও ফুটেজ আছে, যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, বডি ক্যাম ফুটেজ রয়েছে, এমনকি ওয়্যারলেস কমিউনিকেশনের যে ডেটা রয়েছে, সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময় যদি সিট গঠিত হয়, সেই নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই। মোদী সরকার। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকার বেশ চাপের মুখে রয়েছে। কেউ কেউ বলছেন এই আন্দোলনের ধাক্কায় ভাঙতে পারে মোদীর শক্তপোক্ত মসনদ। এই পরিস্থিতির মধ্যেই ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রণজিৎ সিং বিট্টু। যা নিয়ে বেশ তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির দিল্লির যন্তর মন্তরে চলা বিক্ষোভে সোমবার 27 জুলাই যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলোর মতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা গেছে। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।